হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ জমজমাট একটা এপিসোড। আশা করছি নতুন বছরটা তোমাদের খুব ভালোভাবেই শুরু হয়েছে, ভালোভাবেই তোমরা দিন কাটাচ্ছ এবং ভৌতিক কথা খুব মন দিয়ে শুনছ। প্রথম ঘটনাটা আছে মেছোভূতের ঘটনা। তারপরে আমি একটা মেছোভূতের ঘটনা শেয়ার করেছি, সেটা শুনলে তো তোমাদের পিলে চমকে যাবে। এবং তৃতীয়টা স্টেশনের ঘটনা। স্টেশন বলতে একদম স্টেশনের না, দীঘা স্টেশনকে কেন্দ্র করে। তো আজকের এপিসোডটা একদম জমজমাট হতে চলেছে। তোমরা আর দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুঁজে নিতে হবে। আশা করছি তোমরা গুঁজে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমার নাম সুপ্রিয়। আমি কলকাতা থেকে তোমাকে আজকে একটা ঘটনা লিখছি। ঘটনাটি যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই তোমার চ্যানেলে শেয়ার করো তোমার অডিয়েন্সের সাথে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি ঘটনায় চলে যাব। ঘটনাটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। ঘটনাটা যখনকার, তখন আমার বাবার বয়স ওই 24 কি 25 বছর। তখনও বাবার বিয়ে হয়নি, একদমই চ্যাংড়া ছেলে। অল্প বয়স, বুঝতেই পারছো। বন্ধু বান্ধবের সাথে দিব্যি হেসে খেলে জীবনযাপন করত। আমাদের যেহেতু পারিবারিক ব্যবসা, তাই জন্য আমার বাবার কখনো চাকরি বাকরিতে ইচ্ছেও ছিল না, আর প্রয়োজনও পড়েনি। বাবা দাদুর সাথে তার ব্যবসায় যোগদান করেছিল বিয়ের পরে। আমার বাবার একমাত্র নেশা ছিল বলবো না, এখনও বর্তমানে বাবার একমাত্র নেশা হলো মাছ ধরা। সে মাছ খেতে, ধরতে, পুষতে আর রান্না করতে খুবই ভালোবাসে। আমাদের বাড়িতে কখনো নিরামিষ রান্না হতেই পারে না। বাবার সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন মাছ দিতেই হবে, নয়তো তার খাওয়ার রুচি আসে না। ভৌতিক কথা শ্রোতারা হয়তো এটা শুনলে অবাক হয়ে যাবে যে আমাদের বাড়িতে কোনোদিনও খাসির মাংস আনলেও বাবার জন্য 1 পিস মাছ ভাজা রাখতেই হয়। বলতে পারো সে একদম অবসেসড মাছের প্রতি। কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে সে ভাতের থেকেও বেশি মাছ খেত, আর যেই অনুষ্ঠান বাড়িতে মাছ হতো না সে সেই জায়গায় যেতই না। অনেকেই ভাববে এগুলো হ্যাংলামি ছাড়া আর কিছুই নয়, কিন্তু খাবারটা মানুষের রুচির ওপর নির্ভর করে। এরকম এক অনুষ্ঠান বাড়ির কথা তোমাকে আজকে বলবো। আমার বাবার নিজের পিস্তুত বোনের বিয়ে ছিল সেইবার। তো যথা সময় মতো বাবা, ঠাকুমা, ঠাকুরদা এবং আমার পিসি 4 জন মিলে চলে যাই ওই পিস্তুত বোনের বাড়ির বিয়ের নিমন্ত্রণে। সেখানে পৌঁছেই বাবা যেহেতু বাড়ির ছেলে, তাই জন্য তাকে প্রচুর কাজবাজ করতে হয়, আর বাবার ওপর দায়িত্ব পড়ে মাছ কিনে আনার। বাবা তো বেজায় খুশি। ও একটা কথা বলা হয়নি, বাবা কিন্তু মাছ খুব ভালো কিনতেও পারেন। বাবা এমন কিছু দোকান থেকে এমন মাছ কিনে আনেন যে সমস্ত মাছ কোনোদিনও খারাপ হতেই পারে না। এই বিশেষ গুণটা বাবার মধ্যে ছিল। বাবারা মোট 6 জন মিলে আগের দিন রাতে বেরিয়ে যায় বিয়ে বাড়ির মাছ কিনতে। বাবার সেই পিসির বাড়ি থেকে মাছের আড়ত ছিল বেশ অনেকটা দূরে, আর যেহেতু আজ থেকে বহু বছর আগের কথা আমি বলছি, সেই সময় এত ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না। তাই জন্য তারা সবাই একটা প্যাডেল ভ্যানওয়ালাকে নিয়ে 6 জন সেই ভ্যানের ওপরে উঠে চলে যায় মাছ কিনতে। সেখানে পৌঁছে তারা মাছ পেল, এবং তাদের যখন ফেরার সময় হলো তখন ঘড়িতে সময় দেখল রাত 3টে বাজে। সবার বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 5টা বেজে যাবে, কিন্তু অত দেরিতে পৌঁছলে অসম্ভব হয়ে যাবে রান্নাবান্না করা, কারণ এতজনের রান্নাবান্না করা মোটেই এত সহজ কাজ নয়। রান্নার ঠাকুর বলে দিয়েছে যে 4টের মধ্যে মাছ না নিয়ে আসলে রান্নার দায়িত্ব সে কোনোভাবেই নিতে পারবে না। তাই জন্য সবাই মিলে ঠিক করে যে অন্য পথ দিয়ে যাবে মাছগুলো নিয়ে, কারণ ওই পথ দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে বাড়িতে। তো যেমন ভাবা তেমন কাজ, তারা সবাই বেরিয়ে পড়ে খুব তাড়াতাড়ি মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে। এইবার আমি একটু রাস্তার বর্ণনা দিয়ে দিই। মাছের আড়ত থেকে বেরিয়ে ডান দিকে গেলে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তা দিয়ে গেলে সোজা পাকা রাস্তা পড়ে। ওই রাস্তা দিয়ে গেলে প্রায় 2 ঘন্টা সময় লাগে বাড়িতে পৌঁছতে। আর বাম দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে মাঠের পাশ দিয়ে একটা 4 ফুটের রাস্তা পড়ে। সেই রাস্তা দিয়ে সাইকেল ভ্যান ঢুকতে পারলেও একটা ভ্যান ঢুকলে আর সাইকেল পারাপার হতে পারবে না, কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে
1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে বাড়িতে। বাবারা সবাই ঠিক করে নিয়েছিল ওই রাস্তা দিয়েই যাবে। সেই মতো তারা বেরিয়ে পড়ে। ভ্যানওয়ালা কাকুটা বলেছিল, তোমরা সবাই ভ্যানের ওপর উঠে বসো বাপু, আমি তাড়াতাড়ি করে তোমাদের নিয়ে যাব, বেশি সময় লাগবে না, কিন্তু হাঁটতে হাঁটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কিন্তু কেউ কোনো কথা শোনেনি। সবাই হাঁটতে হাঁটতে বলতে থাকে, যতটা হেঁটে যেতে পারি হেঁটে যাব, অসুবিধে হলে ভ্যানে উঠব। সবাই গল্প করতে করতে এগোতে থাকে সামনের দিকে। পূর্ণিমার রাত, তাই চারিদিকে ছড়িয়ে আছে আলোর আভাস। ব্যাপারটা খুবই অন্যরকম সুন্দর লাগত যদি এই ঘটনাগুলো না ঘটে যেত। তারা একসাথে আসছিল। এমন সময় একজনের নাকে হঠাৎ করে পচা পচা গন্ধ আসতে থাকে। সে অন্যদের এই কথাটা বলতে যাবে, এমন সময় অন্য একজন বলে ওঠে, কি পচা গন্ধ আসছে রে বাবা। মাছগুলো তো টাটকা ছিল, পচে টচে গেল নাকি রে ভাই? পচে গেলে তো সবার কপালে দুঃখ আছে। ততক্ষণে গন্ধটা সবাই পেতে শুরু করে দিয়েছে। সবাই নাক বন্ধ করলেও নাড়ি উল্টে আসার মতন অবস্থা হচ্ছে সবার। এমন সময় ভ্যানওয়ালা লোকটা দাঁড়িয়ে বলে উঠল, এই রাস্তা দিয়ে আসাটা আমাদের একেবারেই উচিত হয়নি। এই গন্ধটা মোটেও ভালো নয়। এক কাজ করো, একটা মাছ ফেলে তোমরা ভ্যানে বসো, আমি তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে যাচ্ছি। এই শুনে আমার বাবা বলে, মাছ কি কিনে আনতে হয়নি নাকি যে ফেলে দেব? ভ্যানে উঠে বসছি, তুমি নিয়ে চলো, কিন্তু মাছ ফেলবো না। ভ্যানওয়ালাটা বললেন, তোমরা আজকালকার ছেলে বাপু, তোমাদের কাছে এইসব খুবই অবিশ্বাস্য শোনাবে। আমাকে তো তোমরা টাকা দেবেই, ওই টাকাটা না হয় আমাকে দিতে হবে না, এর বদলে মাছটা ফেলে দাও। তোমাদের ভালোর জন্যই বলছি, নাহলে তোমরাই কিন্তু বিপদে পড়বে। বাবা রাজি হলো না। বাবা বলল, মাছটা ফেলতে পারবো না বাবা, তুমি চলো তোমার মতন। লোকটা আর কিছু বলল না। ভ্যানের নিচের দিকে একটা লম্ফ থাকে, ওই লম্ফটা লোকটা জ্বালিয়ে দিল আর বলল, পেছনে কেউ ঘুরবে না, আর চোখ বন্ধ করে থাকো, আমি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটা নিয়ে যাচ্ছি। বাবার এক বন্ধু বলল, আপনি কি করতে চাইছেন বলুন তো? আমরা তো কিছুই বুঝতে পারছি না, আপনি ভ্যানটা চালান। কেউ কিন্তু চোখ বন্ধ করেনি। ভ্যান চলছে আর ভ্যানওয়ালা লোকটা মনে মনে কি যেন একটা বলছে। এমন সময় হঠাৎ বাবা লক্ষ্য করল, একটা মহিলা বাবাদের ভ্যানের পিছু পিছু আসছে আর হাত নেড়ে থামতে বলছে। বাবা লোকটাকে বলে, এই কাকা কাকা, ভ্যানটা থামান তো, ভ্যানটা থামান, একটা মহিলা আসছে পিছু পিছু, হয়তো বিপদে আছে কোনো। লোকটা তখন বলল, তুমি চোখটা বন্ধ করলে না কেন? চোখ বন্ধ করো এখনই, আর কোনো কথা বলবে না। আমি এখনো বলছি, এক টুকরো মাছ অন্তত ফেলে দাও, না হলে কিন্তু বিপদ হবে, মহা বিপদ। তবুও মাছ ফেলতে কেউ রাজি নয়। বাবার এক বন্ধু বলে, এই লোকটা বয়সে এত বড়, এতবার একটা কথা বলছে, সেটা শুনতে তো কোনো ক্ষতি নেই। এমনিতেও সবাই একে অপরের গায়ে গায়ে লেগে বসে আছি, এতে চোখ বন্ধ করে বসলে একটু রেস্টও পাবি। বাবা রাজি হয়। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে বাবা এবার কৌতূহলের বশে একবার চোখটা খোলে, আর সেটাই বাবার জীবনের বড় ভুলগুলোর মধ্যে অন্যতম। বাবা দেখে যে মহিলাটা তখনও তাদের পিছু পিছু আসছে, কিন্তু যেন মনে হচ্ছে না সে হেঁটে বা দৌড়ে দৌড়ে আসছে, মনে হচ্ছে সে উড়ে উড়ে আসছে। আর তার চেহারাটাও অনেকটা ভয়ঙ্কর হয়ে গেছে। চুলগুলো সাপের মতন কিলবিল করছে, আর চোখগুলোর মধ্যে দিয়ে যেন ভাটার মতন লাল আগুন বের হচ্ছে। বাবা এই দেখে কি করবে দিশেহারা হয়ে যায়, আর হঠাৎ করেই কি মনে করে লোকটার কথা মনে পড়ে যায়, আর বাবা একটা বেশ বড় মাছ ফেলে দেয়। এরপর বাবার আর কিচ্ছু মনে নেই। বাবার যখন জ্ঞান ফেরে তখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। বাবা শিওর হয়ে যায় যে বাবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল। এদিকে মাছ বাড়িতে এনে রান্নাও শুরু হয়ে গেছে। বাবা ঘর থেকে বেরিয়ে সোজা রান্নার জায়গায় গিয়ে সেটা শুনে খুব অবাক হয়ে যায় বাবা। রান্নার ঠাকুর বলে, আপনি কি ইঁদুরে খাওয়া মাছ এনেছেন নাকি? বাবা বলে, কেন? আপনারা যে মাছগুলো এনেছেন
ওই মাছগুলোর সবই তো আধ খাওয়া ছিল, কোনো রকম বাদ দিয়ে রান্না করেছি। বাবা বেরিয়ে আসছিল। এমন সময় বাবার পিসেমশাই বাবাকে ডেকে বলল, তোদের সাহস দেখে তো আমি অবাক হচ্ছি যে তোরা মাঝরাতে ওই পুরনো কবরস্থানের মাঠের সামনের রাস্তা দিয়ে এসেছিস। ভাগ্যিস সেলিম ছিল, না হলে তো তোরা একটা আর বেঁচে ফিরতে পারতিস না। এই শুনে বাবা বলে, পিসেমশাই, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি হয়েছিল কালকে? আমি তো ভাবলাম আমি স্বপ্ন দেখেছি। বাবার পিসেমশাই বলল, না না, তুই কোনো স্বপ্ন দেখিসনি। তুই কালকে যেই মহিলাটাকে দেখেছিস ওটা আর অন্য কিছু না, ওটা মেছো ভূত। ওই এলাকায় থাকে, মাছ নিয়ে গেলে ওরা পিছু পিছু আসে আর মাছ চায়, আর ওই পচা গন্ধটা ওদের উপস্থিতির গন্ধ। বাবা সেই দিনের পর আর কখনো মাঝরাতে না মাছ আনতে গেছে না ধরতে গেছে। তো দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। ঘটনাটা গোছানোর দরকার হলে একটু গুছিয়ে নিও। গুড নাইট, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল একটা মেছো ভূতের ঘটনা। মেছো ভূতের ঘটনা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যেখানে পুকুর আছে, নদী আছে, খাল বিল আছে, সব জায়গাতেই কম বেশি ঘটে যায়। এরকমই একটা মেছো ভূতের ঘটনা আমি আমার দিদার বাড়ির ওখানে শুনেছিলাম, যেটা আমি তোমাদেরকে এর আগে একদিন বলেছিলাম। মেছো ভূত কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস, কতটা মানুষের ক্ষতি করতে পারে, তোমরা তো এই ঘটনা শুনলে হয়তো সেভাবে বুঝতে পারলে না। কিন্তু একটা মেছো ভূত একটা মানুষকে পুরোপুরি শেষ করে দিতে পারে। মেছো ভূত কতটা ডেঞ্জার সেটা যারা রাত্রে মাছ ধরতে যায় তারাই একমাত্র জানে। তো আমি ঘটনাটা শুরু করছি। আমার দিদার বাড়ির ওখানে একটা পুকুর আছে, যার নাম বোয়ালমারির পুকুর। তার পাশেই একটা বটগাছ আছে। সেই বটগাছে মানুষদেরকে মারা গেলে পোড়ানো হয়, মানে এক প্রকার শ্মশান বলতে পারো। আর ওই পুকুরেই একজনকে শাবল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তো এই খুন হওয়াটা মোটামুটি 5 বছর আগে হয়েছিল এই ঘটনাটা ঘটার। আর এই মানুষ মারা গেলে যে পোড়ানো, সেটাও সেখানে মোটামুটি 8-9 মাস কোনো লাশ যায়নি পোড়ানোর জন্য। তো এবার তোমাদের বলে দিই যে সেই পুকুরটার নাম বোয়ালমারির পুকুর কেন। আদতে সেই পুকুরটা কোনো পুকুরের সাথে কানেক্টেড না, চারিদিকে শুধু জমি আর জমি। কিন্তু কোথায় থেকে যেন প্রতি বছর পুকুর সেচ করে নেওয়ার পরেও, মানে জলসেচ করে মাছ ধরার পরেও ওখানে কোথায় থেকে যে বোয়াল মাছ চলে আসে সেটা কেউ জানে না। প্রতি বছরই পুকুর ছেঁচে মাছ ধরে শেষ করে দেওয়া হয় এবং পরের বছর আবার কোথাও থেকে প্রচুর বোয়াল মাছ চলে আসে। তো যারা মাছ ধরে তারা জানে যে দিনের বেলার থেকে বোয়াল মাছ যদি সূর্য ডোবার পরে যাওয়া যায় তাহলে বেশি পাওয়া যায়। তো এইরকমই মাছ ধরার লোভে আমাদের দিদার বাড়ির গ্রামের এক লোক গিয়েছিল সেই পুকুরে মাছ ধরতে, এবং কথা ছিল তার সঙ্গে একজন যাবে, কিন্তু সেদিন সে যায়নি, তাই জন্য সে একাই গিয়েছিল। এইবার যখন সে গিয়ে তাগি দিয়ে বোয়াল মাছ ধরতে বসেছে, সে অনেকক্ষণ ধরেই না মাছের খাওয়া পাচ্ছে। মানে যারা তাগি দিয়ে, মানে সুতো দিয়ে শুধু মাছ ধরেছ তারা জানবে যে সুতো হাতে ধরে থাকতে হয়। এবার যখন বোয়াল মাছ ধরে না, মানে সুতোটাকে ওরা টানতে শুরু করে দেয়, আর তখনই যদি তুমি টান দাও তাহলে মাছটা বেঁধে যায়। আর যদি তোমার সুতো ভালো হয় তুমি টেনেও তুলতে পারো। যদি খুব বড় বোয়াল মাছ হয় তাহলে টেনে তোলা একটু মুশকিল, তোমাকে খেলিয়ে তুলতে হবে। আর সুতা যদি কমজোর হয় তাহলে তো তোমাকে খেলিয়ে তুলতে হবে, নাহলে সেই মাছটা থাকবে না। হয় সুতো ছিঁড়ে নিয়ে যাবে, নাহলে কল ভেঙে যাবে, নাহলে কল সোজা হয়ে যাবে। এখানে কল বলতে কাটার কথা বলছি আর কি। তো সেই লোকটা অনেকক্ষণ ধরে খাওয়া পেয়েছে, সরসর করে তাগি টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু টান দিলে কোনো মাছ নেই। এরকম কয়েকবার হওয়ার পরে না তার মনে বেশ সন্দেহ লেগেছে যে এটা তো হওয়ার কথা না, বোয়াল মাছ সচরাচর এত জোরে খেলে বেঁধে যায়। তো এরকম করতে করতে হঠাৎ একটা মাছ বেঁধেছে। মোটামুটি সেই মাছটার সাইজ যদি বলা যায় তাহলে 800-900 গ্রাম হবে। তো মাছটা ধরার পরে যারা বোয়াল মাছ ধরেছো তারা জানো যে ব্যাগের মধ্যে না রেখে ওই বোয়াল মাছের নাকের ওখান দিয়ে একটা সুতো ঢুকিয়ে জলের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে করে বোয়াল মাছটা মরেও না যায় এবং বোয়াল মাছটা যাতে পালিয়ে না যেতে পারে, আর সুতোটা এদিকে বেঁধে রাখা হয় কোনো কিছুর সাথে। তো ঠিক তেমনটাই করেছিল সেই ভদ্রলোক। সেটা করার পরে সে আবার টোপ লাগিয়ে ফেলেছে। তো ফেলার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে দেখছে
যে যার সাথে আসার কথা ছিল, মানে সেই ভদ্রলোকের আসার কথা ছিল, সে এসে বলছে, দাদা তোকে তো বলেছিলাম আজকে আসবো না, দেখ সময় পেলাম যেন চলে এলাম, কোথায় ফেলবো বল, এই বাসে বসবো না ওইদিকে যাব। তখন ওই ভদ্রলোক বলেছে, এক কাজ কর, তুই একটু ডান দিক করে চেপে বস। তো সে কথা মতো সেই লোক সেখানে ডান দিক করে চেপে বসে টোপ টোপ ফেলেছে। এরই মধ্যে সেই প্রথম ভদ্রলোক যিনি মাছ ধরতে গিয়েছিলেন তার তাগিদে আর একটা মাছ বাঁধে। এবার এত বড়ই মাছ যে সেই কাকুকে, মানে সেই ভদ্রলোককে জলের মধ্যে টেনে নিয়ে চলে যাবে, এত শক্তি তার। তো এইভাবে অনেক চেষ্টা করেও লাস্টে মাছটা ছুটে গেছে। এবার ছুটে যাওয়ার পরে তো সেই ভদ্রলোকের যেহেতু পুকুর পার, বুঝতেই পারছো, পুরো কাদা কাদা হয়ে গেছে। তো তারপরে সেই ভদ্রলোক ওই জল দিয়ে নিজে ভালো করে হাত পা ধুয়ে নিয়ে গামছা নিয়ে গিয়েছিল, গামছা দিয়ে মুছে টুছে। আর একজন যে পরে আসলো তাকে বলেছে যে তুমি এক কাজ করো, একটু দেখো আমি একটু বাথরুম করে আসছি, বলে সে কাকুটা একটু সাইডে গেছে বাথরুম করতে। তো বাথরুম করে ফিরে এসে সেই কাকুটা যেটা দেখে সেটা দেখার জন্য কাকুটা মোটেও প্রস্তুত ছিল না। কাকুটা দেখে পরে যে ভদ্রলোক আসলেন সে ভদ্রলোক সে আগের ধরা মাছটাকে নিয়ে কাঁচাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দেখে ভদ্রলোক তো পুরো থতমত খেয়ে গেছে এবং সে বুঝতে পেরেছে যে তার সঙ্গে আজকে কি হতে চলেছে। এমন সময় সেই লোকের মাথায় একটা উপস্থিত বুদ্ধি আসে। সে কোনো রকম রিয়্যাক্ট না করে সেখানে গিয়ে বসে এবং বলে, ভাই আজকে তো অনেক মাছ ধরা হলো, এক কাজ কর, এই যে মাছটা আছে এই মাছটা তুই নিয়ে নে, আজকে আর মাছ ধরবো না, এমনিতেই ভিজে ভিজে গেলাম, তুই মাছটা নিয়ে নে, আর তুই যদি ধরিস ধর, আমি বাড়ি গেলাম। এই শুনে যে পাশের লোকটা ছিল সে তো কোনো মতেই ছাড়বে না, যে না দাদা তুমি যাবে না। এরকমভাবে অনেকক্ষণ তর্ক করার পর সেই পরিচিত লোকের রূপ নিয়ে আসা মেজভূত সেই ভদ্রলোককে জলের মধ্যে খুশে ধরে এবং কোনো রকমে সেই ভদ্রলোক নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে দৌড় দেয়। অনেকটা দূর আসার পর সেই মেজভূত বলে যে আজকে বাঁচা বেঁচে গেলি, এরপরে যদি তুই এখানে মাছ ধরতে এসেছিস তোর কপালে অশেষ দুঃখ আছে, আর আজকে আমি তোকে একমাত্র ছেড়ে দিলাম তুই মাছটা আমাকে দিয়েছিলিস বলে, না হলে আজকে তোকে এখানেই মেরে ফেলতাম। এরপর সেই কাকুটি বাড়িতে কোনো রকমে ফিরে আসে। এরপরে মোটামুটি তার 7 থেকে 10 দিন মতো জ্বর ছিল এবং অনেক কবিরাজ করার পর সে ঠিক হয়েছে। তো এরকম মেছভূতের ঘটনা আমাদের এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা আছে। মেছভূত বলতে গেলে খুব কমন একটা ভূত, কারণ আমরা কম বেশি সব জায়গাতেই যেখানে মাছের আনাগোনা আছে সেখানে এই মেছভূতের ঘটনা শুনেছি। এরকম মেছভূতের ঘটনা অনেক আমাদের এই পরিবারে আগে শোনানো হয়েছে, বাট যখনই কোনো ইউনিক টাইপের ঘটনা আমরা দেখি তখনই আবার সেটা রিপিট করে শুনিয়ে দিই। আর তোমরা জানোই এখানে কখনোই ওইরকম অতিরঞ্জিত ঘটনা শোনানো হয় না। আমরা সব সময় চেষ্টা করি অথেন্টিক ঘটনা, যেটা শুনতে ফিল হবে যে না এটা সত্য ঘটনা, সেটাই সবাইকে শোনানোর। আর সেটা আমরা হয়তো মেনটেন করে আসতেও পারছি এবং এই জন্যই সবাই আমাদের এই পরিবারকে এতটা ভালোবাসে। এখনো পর্যন্ত আমরা সেই একইভাবে চলে যাচ্ছি, বরঞ্চ আমরা অনেকটা গ্রো করেছি, তাই না? যাই হোক, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো তোমরা যদি এমন ঘটনা সবার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা, কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিত ভাই, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। আমি একজন ডান্স টিচার। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে নাচের শোতে যেতে হয়। বিভিন্ন জায়গায় যাওয়ার সুবাদে আমার বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে পরিচয় হয় এবং তাদের থেকে আমি অনেক রকম ঘটনা শুনে থাকি। কিন্তু আজকে আমি তোমার সাথে যে ঘটনাটা শেয়ার করব
সেই ঘটনাটা আমার জীবনেই ঘটেছে, যখন আমি দীঘাতে গিয়েছিলাম পারফরমেন্স করতে। সম্ভবত এইটা 2022 সালের ডিসেম্বর মাসের ঘটনা। আমি আমার টিমের সাথে চলে যাই কলকাতা থেকে দীঘা। সেখানে আমার শো ছিল প্রায় 4 দিনের। যেদিন আমরা যাই সেদিন সারাটা দিন মেকআপ আর ড্রেসের জন্যই কেটে যায়। তাই জন্য আমরা ঘোরাঘুরির কোনো রকম সময় বা সুযোগ পাইনি। শো করে মন্দারমণিতে যাব এটা আমরা ভেবে রেখেছিলাম, কিন্তু আলটিমেটলি সেটা আর হয়ে ওঠেনি। আমরা শো করে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমাদের ঘুরতে যাওয়ার কোনো রকম অনুভূতি হয়নি। আমরা যেদিন ফিরে আসব সেদিন গাড়িতে উঠেছি, তখন প্রায় রাত 10টা সাড়ে 10টা বাজে। ট্রেনের টাইমিংটা ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু আমরা স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম। স্টেশনে পৌঁছে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্পগুজব করেছি। এরপর আমরা ঠিক করি যে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া কিনে নেব স্টেশনের বাইরে থেকে, কারণ স্টেশনের খাবার দাবার খুব একটা ভালো কোয়ালিটির মনে হলো না সেদিন। সেদিন আবার প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, আর শীতকাল মানে কিন্তু দীঘা বেশ শান্ত নীরব। আমরা তখন ঠিক করি যে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আশেপাশের কোনো দোকান থেকেই টুকটাক কিছু শুকনো খাবার কিনে নেব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়লাম টিমের সবাই মিলে একসাথে। খাবার দাবার নিয়ে ফিরে আসছি, এমন সময় একজন মাঝবয়সী লোক আমাদের কাছে এসে হাত পাতে, সম্ভবত কিছু খাবার পাবার আশায়। আমি আমার থেকে একটা কেক আর একটা বিস্কুটের প্যাকেট ওনাকে দিই, কিন্তু তিনি সেটা নেন না। লোকটা বলে, এই ঘাস পাতা তোদের মতন জ্যান্ত মানুষেরা খায়, আমাকে মাংস দে, মাংস। আমি ওনার এই কথাগুলো শুনে ভাবলাম যে হয়তো পাগল গোছের মানুষ। এমন সময় আমার এক কো-ডান্সার আমাকে বলল, দীপা, তুই কেক আর বিস্কুট নিয়ে কী করছিস একা একা? আমি ওকে বলতেই যাব যে লোকটাকে খাবার দিচ্ছি আর লোকটা কেমন যেন করছে। আমি অবাক হয়ে যাই যে আমার সামনে কেউ দাঁড়িয়ে নেই, এমনকি দূর দূর পর্যন্ত ধু ধু করছে শুনশান নীরবতা। আমি কিছু বললাম না, চুপ করে স্টেশনে এসে বসে থাকলাম। একটা সময় পর আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমার ঘুম ভাঙল একটা খ্যানখ্যানে গলার হাসিতে। কেউ যেন আমার কানের সামনে এসে বলছে, কিরে ভালো মানুষ, আমাকে খেতে দিবি বললি, তাহলে খেতে দিচ্ছিস না কেন? দে, খেতে দে আমাকে, না হলে তোদের সবকটার হাড় চিবিয়ে খাবো। এই বলে সে বিশ্রীভাবে হাসতে থাকে। আমি চিৎকার করে উঠি, না! এরপর আমার সাথে কি হয়েছিল আমি জানি না। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি ট্রেনে। আমি কিছু জিজ্ঞাসা করতেই যাব, এমন সময় আমার সেই কো-ডান্সার শিপরা বলল, ঘুমো, কলকাতা গেলে সব শুনবো আর বলবো। এরপর আমরা কলকাতা ফিরে এলাম। কলকাতা আসার পর আমার খুব জ্বর এলো। জ্বর কোনোভাবেই সারছিল না, ওষুধ ডাক্তার কোনো কিছুতেই কমছিল না। শেষ অবধি মা ঠাকুরের মন্দিরে নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসার পরেই আমার জ্বর কমে। এরপর একদিন শিবরা আমার সাথে দেখা করতে আসলো। কথায় কথায় ওই রাতের কথা জিজ্ঞাসা করাই ও আমাকে যেটা বলে সেটা শুনে আমি হতবাক। শিবরা বলে, ওই দিন স্টেশন থেকে বেঞ্চে চোখ বন্ধ করে তুই একবার নিজের আর একবার একটা বুড়ো লোকের আওয়াজে কী সব বলছিলি। আমি এই কথা শুনে হতবাক হয়ে যাই। আমি ওকে সব কথা খুলে বললাম। ও শুনে বলল, তোর মাকে এখনই সব কথা খুলে বল। আমি ওর কথা মতো মাকে সব বললাম। সবটা শুনে মা এক ওঝার কাছে আমাকে নিয়ে গেল, আর উনি আমাকে কিছু জিনিস দিল যেটার সম্পর্কে কারোর সাথে আলোচনা করা যাবে না, যেটা আমি বললাম না। আর একটা জিনিস দিল যেটা সবসময় হাতে পড়ে থাকতে হয়। এরপর থেকে আমার কিছুই ঘটেনি। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া দীঘাতে ঘুরতে গিয়ে একটা ঘটে যাওয়া ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। ইতি, দীপা ফ্রম সোদপুর। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এই এপিসোডটিও তোমাদের প্রত্যেক দিনের মতোই ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। এখনও যারা ভাবছো লাইক, কমেন্ট আর শেয়ার করবো কিনা, তারা কিন্তু নাইনসাফি করছো, তারা অবশ্যই করে দিও। চলো এবার আমরা শুরু করি
শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রত্না রায়, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে সোনা ভাই তোমার সুন্দর কণ্ঠে ঘটনা শুনছি এখন, থ্যাংক ইউ দিদি। থার্ড কমেন্ট করেছে দেবাশিস সরকার, লিখেছে হাই অমিতদা, হ্যালো। তারপরে কমেন্ট করেছে রাজা প্রভাত, অর্ঘ্য সান্ত্রা, তন্ময়, বিশ্বজিৎ দাস, সঞ্জীব ঘোষ, চুমকি ঘোষ, সুমি বিশ্বাস, ইন্দ্রজিৎ মণ্ডল, নন্দিনী রয়, অনন্যা ভৌমিক, লিখেছে এসে গেছি একদম। তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা বিশ্বাস, সঞ্জীব ঘোষ, অক্ষয় অধিকারী, লিখেছে লাভ ফ্রম মারাঙ্ঘাটা, হ্যালো। তন্ময় লিখেছে কেমন আছো দাদা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে সাব্বির আলী, এসকে আরাফুল হোসেন, রত্না রয়, সুমিত ঘোষ, সঞ্জীব ঘোষ, জয়শ্রী গুপ্তা, রোহন শাহিনী, রেখা পাসমান, লিখেছে হ্যালো অমিতদা, আজ আমার বার্থডে আর আজ তোমার ভয়েসের ঘটনা শুনছি, আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে রেখা, যদিও বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করছি। যাই হোক, আশা করছি দিনটা তোমার খুব ভালোই কেটেছে। তারপরে কমেন্ট করেছে অঙ্কুর চক্রবর্তী, ইটস মি সুমি, মনিকা ত্রিপুরা, লিখেছে ভাই নোটিফিকেশন আসতে দেরি হলো কেন, জানি ঘটনা খুব ভালো হবে, এই বিশ্বাস আছে। কেন জানি না, আমাকে অনেকজনই মেসেজ করেছে যে নোটিফিকেশন ঠিক মতো আসছে না, পরের দিন নাকি আসছে, এদিকে ঘটনাটা আগেই শুনে ফেলেছে। তো ওই জন্যই আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটু 10:45 আসার চেষ্টা করো, যদি নোটিফিকেশান না আসে তোমরা একটু 10:45 এসে একটুখানি ভৌতিক কথা সার্চ করে দেখো ঘটনা এসেছে কিনা, তাহলেই এরকম 2-1 দিন করলেই দেখবে আবার ঠিক হয়ে যাবে। তারপরে কমেন্ট করেছে এমডি সমীর, সোমা রয়, পম্পা মহন্ত, দিশা বালা, পলাশ বাগ, সুদেষ্ণা সিংহ রয়, লিখেছে এভরি টুইসডে অ্যান্ড স্যাটারডে আমি 10:45 ভৌতিক কথায় ঘটনা শোনার জন্য অপেক্ষা করি, আর অমিত ভাই আমি তোমার সব ঘটনা লাইক করি, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে মানবিকা চক্রবর্তী, সনাতন পাত্র, ডিজে ভ্লগার অনিশ, লিখেছে দারুণ লাগলো দাদা, আমি বর্ধমান থেকে শুনছি, আজকে আমার মাধ্যমিক পরীক্ষা তাই ঘটনা শুনতে পারছি না, সবাই আশীর্বাদ করো পরীক্ষা যাতে ভালো হয়। একদম একদম, পুরো পরিবারের আশীর্বাদ তোমার উপর আছে। কাকলি সিঙ্গিং স্টেশন, লিখেছে আমি চলে এলাম দাদা ভাই, আমি কলকাতা বিরাটি থেকে শুনছি দাদা, আমার নামটা একটু নিও, আমি কাকলি ভট্টাচার্য, হ্যালো কাকুলি। তারপরে কমেন্ট করেছে সৌমিত্র তালুকদার, সুজয় রয়, অমিতা ঠাকুর, বিশ্বজিৎ পাল, সুদীপ্ত ব্যানার্জি, বর্ণিতা সাহা, সন্দীপ হোর, দেবারতী দাস, লিখেছে সব ঘটনাই সুন্দর আর অনেক কটা ঘটনা আছে কিভাবে শেয়ার করব। দেখো গো, ডেসক্রিপশন দেখো, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি তাও মুখে বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6295789235, 6295789235। এই নাম্বারটা নোট ডাউন করে নাও, তারপরে লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।